হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা পূজ্যপাদ স্বামী অবেদানন্দজি মহারাজের এই যে আশ্রম হচ্ছে কলকাতায় বিধান স্ট্রিটের এইদিকে রামকৃষ্ণ বেদান্ত মঠ, এখানে এসেছি। এখানে আমাদের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজি মহারাজের কাছে এলাম, যিনি আমাদের যে ওনার এখান থেকে যে মাসিক পত্রিকা বের হয় সেটা বিশ্ববাণীর সম্পাদকও হচ্ছেন। আমি ওনার কাছে এলাম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের কিছু স্মৃতির কিছু লেখা নিতে। তখন জানলাম আরও কিছু স্মৃতি আছে যেটা এখন লেখা হয়নি কিন্তু ওনার মনে আছে, সেটা উনি আমাদের সবাইদের সঙ্গে শেয়ার করবেন। আমি ওনার কাছে এটা বিনীত অনুরোধ করছি, মহারাজ কিছু ওনার সম্পর্কে বলবেন। মহারাজ, প্রজ্ঞানানন্দজি মহারাজ রামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষ ছিলেন এবং গহনানন্দজি মহারাজ যখন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন সেই সময় থেকে তার একটা সক্ষতা, দারুণ সক্ষতা ছিল। সে কথাগুলো এই অবসরে একটু জানাবার সুযোগ হল। তো মহারাজ একবার নাকের একটা প্রবলেম হয়েছিল, সেই নিয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। তা সেটা গহনানন্দজি মহারাজের সেবা এবং তৎপরতায় মহারাজ সে যাত্রায় উতরে গিয়েছিলেন বলতে হবে, এবং মহারাজ সেটা স্বীকার করতেন। এবং গহনানন্দজি মহারাজ এত তাকে শ্রদ্ধা করতেন। একটা ঘটনা মনে পড়ছে, মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট, জগদ্দানে থাকেন। তা তিনি যখন শুনলেন যে প্রজ্ঞানানন্দজি অসুস্থ, তিনি নিয়মিত যখন বেলুর মঠে এই পথ দিয়ে যেতেন, তা যাবার সময় প্রজ্ঞানানন্দজিকে তিনি দর্শন করে যেতেন, দেখা করে যেতেন এবং কতগুলো কথা বিনিময় করতেন। তার শরীর সুস্থ কামনা করতেন, কেমন আছেন সবকিছু জিজ্ঞাসা করতেন। তা প্রজ্ঞানানন্দজি একবার বলছেন যে মহারাজ যখন ঢুকেছেন তাকে দর্শন করতে, সবাইকে বলছে যে আগে চেয়ার দাও, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসছেন বেলুর মঠে। তখন মহারাজ বলছেন, তাতে কি হয়েছে মহারাজ, আমি তো প্রেসিডেন্ট, আপনার সামনে যেমন নরেশ তেমন নরেশ মহারাজ। তিনি বসলেন, দাঁড়িয়ে রইলেন, এবং তিনি যে কি শ্রদ্ধা করতেন, যারা খুব কাছ থেকে দেখেছেন তারা সেটা অনুভব করবেন। শুধু তাই নয়, এই পথ দিয়ে যেতেন যখন, তার রাস্তা জগদ্দান থেকে বেলুর মঠে যাওয়ার রাস্তাটা হয়তো আরো সহজ হতো, কিন্তু সে সহজ পথকে না ধরে তিনি এই বেদান্ত মঠের মানে রামকৃষ্ণ বেদান্ত মঠের পাশ দিয়ে যেতেন মহারাজকে দর্শন করার জন্য। এবং অভেদানন্দ মহারাজকে যেহেতু তিনি দর্শন করেছিলেন, এই মঠের প্রতি তার গভীর শ্রদ্ধা তিনি জ্ঞাপন করতেন। তিনি অভেদানন্দ মহারাজের বহুবার জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি এখানে বলতে এসেছেন। তার বাগ্মিতাতেও সে কথা বারে বারে প্রতিধ্বনিত হয়েছে। এবং এই মঠের পাশ দিয়ে তিনি যেতেন, যেমন অভেদানন্দ মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন এবং তেমনি প্রজ্ঞানানন্দ মহারাজকেও শ্রদ্ধা জ্ঞাপন করতেন। এবং শুধু তাই নয়, তিনি যখন অসুস্থ হয়ে প্রজ্ঞানানন্দজি যখন সেবা প্রতিষ্ঠানে অসুস্থ ছিলেন, তার শরীর যাবার পর তাকে প্রথম কিন্তু গহনানন্দজি তাকে দর্শন এবং ফুলের মালা দিয়ে তারপর কিন্তু বেদান্ত মঠে তাকে নিয়ে আসা হয়েছে। এটা মহারাজের নির্দেশ ছিল, আমরা পরে জানতে পেরেছিলাম। তা মহারাজ এভাবে এই মঠের প্রতি তার যে একটা বিরাট শ্রদ্ধা শুধু নয়, এবং তার একটা যাত্রা পথ আমার এক সতীর্থের কাছ থেকে শুনেছিলাম যে তিনি ওই জগদ্দান থেকে এই মঠের পাশ দিয়ে শ্যামপুকুর বাটি, বলরাম মন্দির, মায়ের বাড়ি, বরানগর মঠ, বরানগর মিশনে, দক্ষিণেশ্বর, এইভাবে ছুঁয়ে ছুঁয়ে
তিনি বেলুড় মঠে যেতেন, মানে তীর্থগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যেতেন। এই যে যাত্রাপথ, বিরাট অগাধ কর্মযোগী, তার কর্মের মধ্যে কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন ঈশ্বরের পদক্ষেপ, যেন ঈশ্বরের স্পর্শ পাচ্ছেন, ছোঁয়া পাচ্ছেন এবং তাকে স্মরণ করছেন, মনন করছেন। এটি আমাদের কাছে আদর্শ। মানে কর্মযোগী যারা হতে চান, তাদের এই কর্মের সঙ্গে কিভাবে ভগবানকে ধরা যায়, কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ধরে থাকা যায়, এটি কিন্তু তার কাছ থেকে আমরা পাঠ নিতে পারি। মহারাজ সেই বিরল কর্মযোগী গহনানন্দজি, তাকে আমরা সঙ্গের অধ্যক্ষ হিসেবে স্বল্পকাল পেলেও কিন্তু তার কার্যের পরিধি এত ব্যক্তি, যা তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার এই কার্যধারা তাকে অমরত্ব দেবে আমার মনে হয়। আমরা পূজ্য মহারাজের কাছে অনেক কৃতকৃত্য হয়ে গেলাম। ওনার কাছে এত সুন্দর কথাটি আমরা শুনতে পেলাম। পূজ্য মহারাজজি কী রকম যে বিরল কর্মযোগী ছিলেন, সেটা মহারাজ এটা এখানে বললেন। আরও অনেক ঘটনাগুলো আছে, সেইগুলো মহারাজ ওই যে পূজ্য স্বামীজির উপরে যে বইটা হচ্ছে গহন আনন্দ চিন্তন, সেটাতে মহারাজ আমাদেরকে লিখে দেবেন, আরও সুন্দর করে আমরা ওটাতে পড়তে পারবো। তাই আমরা মহারাজের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। মহারাজ আরও সুন্দর কথা আমরা যেমন জানতে পাই ভবিষ্যতে। ধন্যবাদ। গহন আনন্দ চিন্তন, যে আনন্দের একটা গভীর আছে, গভীরতা আছে নামের ভিতরেই হ্যাঁ। গহন আনন্দ চিন্তন। ঠিক আছে মহারাজ।